আপনাদের মধ্যে অনেকেই আমাদেরকে বহুদিন থেকে কমেন্ট করে আসছিলেন এবং এর আগে আমরা 4-5টা ইমেলও পেয়েছি, যেখানে আপনারা বলেছিলেন যে আমি যেন আমেরিকায় এখানকার কোনো ঘটনা আপনাদের সাথে শেয়ার করি। তো অনেক দিন আগে, বছর দেড় আগে আমি এখানকার দুটো ঘটনা কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তো আজকে আবার অনেক দিন পরে আমি এখানকার একদম আমেরিকাতে আমি যেখানে থাকি তার আশেপাশেরই একটা জায়গার একটা সত্যি ঘটনা আপনাদেরকে বলবো। তো আজ থেকে মাস দেড়েক আগে একটা পার্টিতে গিয়ে একজন বয়স্ক ভদ্রলোকের সাথে আমার আলাপ হয়। তো ওনার কাছ থেকেই কিন্তু আমি এই ঘটনাটা শুনেছি। উনি বহু বছর আগে, মানে উনি যখন ছোট ছিলেন তখন উনি মেক্সিকো থেকে আমেরিকায় এসেছিলেন এবং অনেক কষ্ট করে একটা বিজনেস উনি এখানে দাঁড় করিয়েছেন। তো সেই কাজের সূত্রেই কিন্তু ওনার এই ভয়ঙ্কর অভিজ্ঞতাটা হয়েছিল। এবং যে বাড়িটাকে কেন্দ্র করে এই ঘটনাটা ঘটে, আজকের এই ঘটনায় আমি শুধু এই ঘটনাটা বলবো তাই নয়, ওই বাড়িটার একদম অ্যাকচুয়াল পিকচার কিন্তু আমি আপনাদেরকে দেখাবো। তো প্রথমে আমি আপনাদেরকে ঘটনা সম্পর্কিত কিছু কথা বলে নেব, তাহলে আপনাদেরও ঘটনাটা বুঝতে সুবিধা হবে, আমারও বোঝাতে সুবিধা হবে। আর তার আগে আমি অবশ্যই বলবো এই ঘটনাটা কিন্তু প্রচণ্ড ভয়ঙ্কর একটা ঘটনা। মানে আপনারা হয়তো শোনার সময় আপনাদের মনে হতে পারে যে এরকম ঘটনা কি সত্যিই ঘটে, কিন্তু আমি আপনাদেরকে বলছি আমেরিকায় না, মানে প্রথম কথা হচ্ছে যে এখানে ঘিঞ্জি জায়গা নেই বললেই চলে। এক একটা বাড়ি বিশাল বিশাল প্লট নিয়ে, এবং একটা বাড়ি থেকে অন্য বাড়ির দূরত্ব এমনিতেই অনেক বেশি। রাস্তাঘাটও মোটামুটি আপনারা আমার রিলসে দেখে দেখে থাকবেন, যে ছোটো ছোটো আমি যে ভিডিওগুলো দিই শর্টসে, তো আপনারা অনেকেই কমেন্ট করেন যে রাস্তাঘাট খুব ফাঁকা ফাঁকা, খুব মানে বাড়িঘরগুলো বেশিরভাগই একতলা দোতলা, তার বেশি নয়। তো এখানে না, মানে এই ধরনের ঘটনা কিন্তু মানে অনেক সময় ঘটে থাকে, সেগুলো হয়তো অতটা প্রকাশ পায় না, কিন্তু এরকম ঘটনা আগে আরও ঘটতো। এবং এটা এই যা যা আমি বলবো সেই সবটাই কিন্তু এই ভদ্রলোক যেটা আমাকে বলেছেন, যেভাবে বলেছেন, আমি কিন্তু ঠিক সেভাবেই আপনাদেরকে ঘটনাটা বলছি। তো আমি সকলকে বলবো, কেউ কোথাও যাবেন না, প্রত্যেকে পুরো ঘটনাটা প্রথম থেকে শেষ অবধি শুনুন। আশা রাখছি আপনাদের ভীষণ ভালো লাগবে এবং খুব ভয়ও লাগতে পারে আপনাদের এই ঘটনাটা শুনে। নমস্কার শ্রোতা বন্ধুরা, ভূত ভগবান চ্যানেলে আপনাদের সকলকে অনেক স্বাগত। আশা রাখি সবাই খুব ভালো আছেন, আনন্দে আছেন, সুস্থ আছেন। আমাদের চ্যানেলে যে ঘটনাগুলো বলা হয় সেগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলোকে লাইক করবেন। পুরো ঘটনাটা শোনার পর আপনাদের কেমন লাগলো সেই মূল্যবান মতামত জানাতে কিন্তু একদম ভুলবেন না। আর আপনাদের জীবনে বা আপনাদের পরিচিত কোনো মানুষের জীবনে যদি এরকম কোনো ভৌতিক, অলৌকিক, দৈবিক, অতিজাগতিক কোনো এরকম কিছু ঘটে থাকে, তাহলে সেগুলো কিন্তু আপনারা আমাদের কাছে লিখে পাঠিয়ে দিতে পারেন। তার জন্য আপনাদেরকে আমাদের চ্যানেলের ডেসক্রিপশানে যেতে হবে, দেখবেন সেখানে আমাদের ইমেল আইডি মেনশন আছে। সেই ইমেল আইডিতে ইমেল করে আপনারা আপনাদের সেই ঘটনা আমাদের কাছে কিন্তু অনায়াসেই পৌঁছে দিতে পারেন। আর একটা হাম্বেল রিকোয়েস্ট করব, যদি সম্ভব হয় কাইন্ডলি আপনারা আমাদের চ্যানেলের ভিডিওগুলোকে আপনাদের ফ্রেন্ড এবং ফ্যামিলির মধ্যে একটু শেয়ার করে দিন। কারণ আমরা এই চ্যানেলে আর 5টা সাধারণ মানুষের জীবনে ঘটে যাওয়া বিভিন্ন রকমের ভৌতিক, অলৌকিক, দৈবিক, অতিজাগতিক এই ঘটনাগুলোই বলে থাকি। তাই আমি মনে করি ঘটনাগুলো যদি আরও অনেক অনেক মানুষ শুনতে পারেন, তারা সেগুলো শুনে অনেক কিছু জানতে পারবেন, বুঝতে পারবেন, শিখতে পারবেন, তারপরে তারা অনেক বেশি সতর্ক সজাগ হতে পারবে। তো চলুন বন্ধুরা, আমি আজকের ঘটনা আপনাদের সামনে উপস্থাপনা করা শুরু করছি। এখন আমি যে ঘটনাটা আপনাদেরকে বলবো সেই ঘটনাটা আমি যে ভদ্রলোকের থেকে শুনেছি, ওনার নাম হচ্ছে জর্জ। এবার ওনার সাথে আমার একটা অনুষ্ঠানে দেখা হয়। তো একজন বয়স্ক ভদ্রলোক, তিনি প্রচণ্ড কর্মঠ একজন মানুষ। তো ওনার সাথে সবারই মোটামুটি আলাপ হচ্ছিল, কথা হচ্ছিল। তো আমারও স্বাভাবিকভাবেই আলাপ হয় এবং উনি ওনার নিজস্ব কিছু ইন্টারেস্ট, কী বিষয়ে ওনার ইন্টারেস্ট আছে সেই বিষয়ে যখন উনি শেয়ার করছিলেন, তো তখন কথা প্রসঙ্গে আমি ওনাকে জানাই যে এরকম আমি একটি চ্যানেলে এই ধরনের সত্যি ঘটনাগুলো আমি শেয়ার করি। তো এই ধরনের সত্যি ভৌতিক ঘটনা বা দৈবিক ঘটনা এগুলো শুনে উনি খুব ইন্টারেস্টেড হন এবং উনি আমার চ্যানেল সম্পর্কে আরও জানতে চান। তো ওনার ভীষণ ভালো লাগে। যাই হোক, যদিও উনি বাংলা ভাষা একেবারেই বোঝেন না, খুব স্বাভাবিকভাবে না বোঝারই কথা, কিন্তু উনি তখন মানে বিষয়টা ওনার খুব ইন্টারেস্ট লাগে এবং উনি তখন আমাকে নিজে থেকেই বলেন যে আপনি যখন এই ধরনের ঘটনা শেয়ার করেন তাহলে আমার জীবনের একটা ঘটে যাওয়া ঘটনা অবশ্যই আমি আপনাকে জানাতে চাই, যদি আপনি শুনতে চান। তো তা আমি ওনাকে স্বাভাবিকভাবেই বলি যে অবশ্যই আমি শুনবো, আপনি যদি বলেন নিশ্চয়ই আমি শুনবো। তো আমাদের ওই অনুষ্ঠানটা বেশ অনেকটা সময়েরই ছিল। তো তার ফাঁকেই উনি আমাকে কিন্তু ওনার জীবনের
একটা সত্যি ঘটনা শেয়ার করেন। তো প্রথমে আমি ঘটনা সম্পর্কিত কিছু কথা আপনাদেরকে বলে নিই, তাহলে আপনাদেরও ঘটনাটা বুঝতে সুবিধা হবে, আমারও আপনাদেরকে বোঝাতে সুবিধা হবে। তো এই ভদ্রলোক, যার নাম হচ্ছে জর্জ, উনি খুব ছোটবেলায় ওনার বাবার সাথে মেক্সিকো থেকে ক্যালিফোর্নিয়া আসেন, এবং যখন উনি ওনার বাবার সাথে ক্যালিফোর্নিয়া এসেছিলেন সেই সময় ওনার বয়স ছিল 11.5। উনি এবং ওনার বাবা আসেন, এবং ওনার মা আর ওনার 2 বোন তারা কিন্তু মেক্সিকোতে থেকে যায়। এবং প্ল্যান ছিল যে যেহেতু ওনার বোনেরা একটু আরও ছোট ছোট, তো যেহেতু ওনারা আমেরিকায় আসছেন, তো সেখানে এসে ওনারা আগে নিজেদের পায়ের জমিটাকে একটু শক্ত করবেন, তারপরে ওনার মা এবং 2 বোন মানে মেক্সিকো থেকে তারা আমেরিকায় চলে আসবে। তো উনি ওনার বাবার সাথে আসেন, এবং উনি যেটা জানিয়েছেন যে আজকে আমরা আমেরিকাকে যেভাবে দেখি বা যেরকমভাবে দেখছি, অত বছর আগে তখন কিন্তু আমেরিকা আরও ফাঁকা ফাঁকা ছিল, এবং মানে আরও অন্যরকম ছিল। এখন যেমন সব কিছু খুব ঝাঁ চকচকে দেখি, তখনও অনেক কিছুই খুবই অ্যাডভান্স ছিল, বাট এখনকার মতো এতটা ছিল না। খুব স্বাভাবিক ব্যাপার, এটা অনেক বছর আগেকার কথা, কারণ এখনই ভদ্রলোকের বয়স হচ্ছে 77, উনি যেটা জানিয়েছেন। এবার উনি ছোটোবেলা থেকে যখন ওনার বাবার সাথে এলেন, তো তখন উনি এখানে এসে প্রথমে পড়াশুনো তো শুরু করলেনই আবার নতুন করে। তাছাড়াও ওনার বাবা কিন্তু মানে একটা কনস্ট্রাকশন কোম্পানিতে কাজ নিলেন। এবার সেই সময় উনি আর ওনার বাবা যেহেতু এসেছিলেন, তো ওনাদের একটা বিশাল স্ট্রাগলিং পিরিয়ড ছিল। ওনারা মেক্সিকো থেকে এসেছিলেন, কারণ ওনারা তখন স্প্যানিশ ভাষা বলতেন। মানে এই আমেরিকায় এসে ইংরেজি ভাষাটা ওনাদের নতুন করে শিখতে হয়। উনি তো যখন ছোট ছিলেন শিখে নিয়েছিলেন, বাট ওনার বাবাকেও কিন্তু সেই সময় স্প্যানিশ থেকে ইংরেজি ভাষাটা শিখতে হয়েছিল। যাই হোক, তা ওনার বাবা খুব কষ্ট করে একটা কনস্ট্রাকশন কোম্পানিতে, যেখানে আর কি বাড়িঘর বানানো হতো, সেইখানে কাজ করতো। এবার মাঝে মধ্যে মানে ওনারা যেখানে আর কি থাকতেন সেখানে সমস্তই শ্রমিকরা থাকতো, এবং যেহেতু এই জর্জ বলে ভদ্রলোক, তিনি আর তার বাবা দুজনেই পুরুষ মানুষ, তো ওনারাও মানে ওর বাবার সাথে উনি থাকতেন। এরকম করে আস্তে আস্তে 3 বছর লেগে গেল একটু একটু করে মানে একটু থিতু হতে আর কি। তো সেরকমই 3-4 বছর পরে মেক্সিকো থেকে জর্জ বাবুর মা এবং তার 2 বোনও চলে আসে মেক্সিকো থেকে আমেরিকায়। এবার যখন ওনার 16-17 বছর বয়স হয়ে গেল, তখন উনিও ভাবলেন যে না, আমার বাবা এত কষ্ট করছে, আর ওনার এই বাড়ি ঘর দৌড়ের কাজটা যেহেতু ছোটোবেলা থেকে উনি ওনার বাবাকে করতে দেখেছে, তো ওনার একটা বেশ মানে ইন্টারেস্ট গ্রো করে, এবং উনিও তখন ভাবলেন যে আমিও এই বাড়ি ঘরের কাজ করব। তো ওনার বাবা একদমই চাইতেন না। ওনার বাবা চাইতেন যে ছেলে পড়াশুনো করুক, অন্য কোনো কাজ করুক, এত পরিশ্রমের কাজ ছেলে করতে পারবে কি পারবে না। কিন্তু এই ভদ্রলোকের জর্জের ওনার কিন্তু খুব ইচ্ছে ছিল। তো উনিও কাজকর্ম শুরু করে দিলেন ওই বয়স থেকেই, এবং যখন ওনার 24 বছরটা বয়স হলো, তখন কিন্তু উনি খুব ভালোভাবেই কাজটা শিখে গেছিলেন। এবার সেই সময় এই জর্জবাবুরই একজন বন্ধু ছিলেন। তো সেই বন্ধু একটা ব্যবসা শুরু করবে করে চিন্তা করছে। তো ব্যবসাটা কী ছিল সেটা একটু বলি। ব্যবসাটা হচ্ছে, আমেরিকায় তো প্রচুর মানে আমি আপনাদেরকে বলেছি যেখানে বাড়ি ঘরগুলো না বেশ পুরনো পুরনো, মানে অনেকটাই পুরনো, মানে এতটা পুরনো, মানে আমাদের ইন্ডিয়াতে যেরকম কংক্রিটের বাড়ি হয়, সেই বাড়ি যদি এরকম 50-60-70 বছরের পুরনো হয়ে যায়, সেই বাড়ির বিভিন্ন রকমের সমস্যা দেখা যায়, দেয়ালে ফাটল ধরে যায়, প্লাস্টার খসে পড়ে, এই ধরনের প্রবলেমসগুলো তো খুবই কমন। কিন্তু এখানে আমেরিকায় যে বাড়িগুলো হয় তার 90% হচ্ছে কাঠের বাড়ি, এবং দুটো কাঠের পাটাতনের মাঝখানে একটা ফোম দেয়া থাকে, যাতে ঠান্ডার সময় কিছুটা হলেও হিট ভিতরে থাকে। তো মানে একটা স্পেশাল একটা ফোম দেয়া হয়, এবং কাঠের বাড়ি কিন্তু এখানে মেইনলি তৈরি হয়। তো সেই জন্যই বাড়িগুলো কিন্তু ভীষণ পুরনো। ইভেন আমি আপনাদেরকে এর আগেও বলেছি যে আমি যে বাড়িতে থাকি সেই বাড়িটাও কিন্তু 1960-এর। তো এরকম পুরনো পুরনো প্রচুর বাড়ি আছে, স্ট্যান্ডালান ছোট ছোট বাংলো আছে। এবার এই জর্জ বলে ভদ্রলোকের সেই যে বন্ধু ছিল, তিনি আর কি, সেও আর কি এই ধরনের কনস্ট্রাকশনেরই কাজের সাথে যুক্ত ছিল। তো সেই সময় সে একটা ব্যবসা শুরু করে, সেটা হচ্ছে যে ধরুন যাদের ধরুন এরকম বাড়ি রয়েছে,
একটা ভালো বাড়ি রয়েছে, সে হয়তো সেই বাড়িটায় বিগত 30 বছর 40 বছর ধরে থাকছে। এবার সেই বাড়িতে কিছু না হলেও কিছু সমস্যা দেখা দিতে পারে, বা এখানে যেহেতু আমেরিকাটা এত বড় দেশ, আপনারা সকলেই জানেন 4টে টাইম জোন রয়েছে, তো অনেক সময় কি হয় যে এখানে মেইনলি যেটা হয় যে 17-18 বছর বয়স থেকেই ছেলেমেয়েরা কিন্তু মানে তাদের বাবা মায়ের ছত্রছায়া থেকে বেরিয়ে, বাবা মায়ের বাড়ি থেকে বেরিয়ে তারা ইন্ডিপেন্ডেন্টলি থাকা শুরু করে দেয়, কাজকর্ম শুরু করে দেয় পার্ট টাইম। তো তারা আলাদা আলাদা নিজের মতো থাকে। এবার কেউ হয়তো, কারোর বাড়ি হয়তো ক্যালিফোর্নিয়ায়, সে হয়তো কাজকর্ম করছে বা পড়াশুনো করতে সে নিউ ইয়র্ক চলে গেল। এবার দেখা যায় যে বছরে হয়তো 2 থেকে 3 বারই তার সাথে তার বাবা মায়ের দেখা হচ্ছে, বাবা মায়ের সাথেও ছেলেমেয়েরও হয়তো ওরকমই 3-4 বার দেখা হয়। তো এমতাবস্থায় যেটা হয় যে অনেক হয়তো বৃদ্ধ বৃদ্ধা আছেন, বা যারা হয়তো সিঙ্গেল রয়েছেন, একজন সিঙ্গেল বৃদ্ধ বা বৃদ্ধা, তাদের পক্ষে হয়তো মানে বাড়ি অতটা মেনটেন করা সম্ভবপর হয় না, কারণ এখানে বড় বড় প্লট নিয়ে বাড়িগুলো হয়, প্রচুর বড় বড় প্লট, মানে 9-10 কাঠায় একটা বাড়ি খুবই সাধারণ। মানে 1 একর জমির উপরেও এক একজনের একটা সিঙ্গেল বাড়ি হয়, ছোট একটা বাংলো, আশপাশটা পুরো গাছপালা দিয়ে মোড়ানো। তো তাদের পক্ষে একটা এজের পরে সেই বাড়িটাকে মেনটেন করা খুব চাপের হয়ে যায়, কারণ বাড়িতে প্রচুর আগাছা হয়ে যেতে পারে, চিমনি ব্লক হয়ে যেতে পারে, এরকম নানান সমস্যা থাকে। তো সেই জন্য তারা কি করে, তারা চায় যে কোনো একটা ব্যক্তি হোক বা কোনো একটা সংস্থা হোক, তারা যদি তাদের এই বাড়িটার মেনটেন্যান্সের দায়িত্ব নিয়ে নেয়, বা তারা যদি মানে একটা বয়স্ক লোক, সে হয়তো বাড়িটা বেচতে চাইছে, এবার তার পক্ষে বায়ার ধরে আনা তো সম্ভব নয়, সে হয়তো শারীরিকভাবে অতটা সুস্থও নয়। তো একটা এরকম এজেন্সি যদি থাকে, যারা নিজেরাই বাড়িটাকে হয়তো একটু রিনোভেট করে একটা বায়ার দেখে তাকে দেবে, এবং তারপরে যা বাড়িটা যে দামে বেচবে সেখান থেকে হয়তো তারা একটা ছোট লাভ্যাংশ রেখে বাকি টাকাটা সে ওনারকে দিয়ে দেবে। তো এইরকম সেই সময় এই ধরনের এজেন্সি মানে বেশ কিছু ছিল, কিন্তু খুব বেশি ছিল না। এবার জর্জ বলে যেই ভদ্রলোক, তার বন্ধু কিন্তু একটা এরকম কোম্পানি শুরু করে, মানে একদমই ইনিশিয়াল লেভেল থেকে শুরু হয়। তো সেই বন্ধুটা একদিন জর্জকে পুরো বিষয়টা খুলে বলে যে সে কী ধরনের ব্যবসা করতে চাইছে। তো জর্জকে বলে যে দেখো, তুমিও বাড়িঘরের কাজকর্ম জানো, আমিও জানি, এবার ধরো কেউ আমাদের কাছে একটা পুরনো বাড়ি দিয়ে বললো যে আমাকে বাড়িটা বিক্রি করে দাও। এবার সেই বাড়িটা কাস্টমারকে বা ক্লায়েন্টকে দেখানোর আগে সেই বাড়িটার কিছু রিপেয়ারের কাজ থাকতে পারে, সেই বাড়িটার মূল্য কীরকম হওয়া উচিত সেই বিষয় নিয়েও অনেক কাজকর্ম থাকে। তো এই জর্জ এবং এর যে বন্ধু, তারা দুজনেই যেহেতু এই বাড়িঘর সংক্রান্ত কাজে বহু বছর থেকে কাজ করছে, তো তাদের একটা সম্যক ধারণা ছিল, আর কাজটা ওরা জানতো। তো বললো যে তুমি যদি আমার ব্যবসায় জয়েন করো, তাহলে আমরা দুজনে মিলে পার্টনারশিপেই ব্যবসাটা করতে পারি। এবার জর্জ যখন শুনলো এই বিষয়টা, ওনারও খুব ইন্টারেস্ট লাগে, এবং উনি নিজেও সেই সময় স্ট্রাগল করছে, মানে তখনও আর কি ওনার জীবনে স্ট্রাগলিং পিরিয়ড চলছে। ওনার 2 বোনের ততদিনে মানে বিয়ে একজনের হয়ে গেছে, আর একজনেরও বিয়ে হবে। তো উনি বললেন যে হ্যাঁ, আমিও এই কাজটা করতেই পারি, না করার কিছু নেই। তো সেই সময় তখন জর্জ এবং তার এই বন্ধু দুজনে মিলে কিন্তু একটা এজেন্সি মতো একটা বিজনেস শুরু করলো। এবার বিভিন্ন সময় তারা কি করতো, কখনো হয়তো কেউ হয়তো তার মানে দাদু ঠাকুমা মানে গ্র্যান্ডফাদার বা গ্র্যান্ডমাদারের থেকে হয়তো কোনো একটা বাড়ি সে পেয়েছে। এবার দেখা যাচ্ছে সেই বাড়িটা প্রায় 50-60 বছরের পুরনো, কিছু কিছু কাঠ হয়তো চেঞ্জ করতে হবে, হয়তো লনে কিছুটা কাজ করতে হবে। তো ওরা কী করতো, ওরা সেই দায়িত্বটা নিয়ে নিত, এবং জর্জ এবং তার বন্ধু দুজনে মিলে যেহেতু কনস্ট্রাকশনের কাজের সাথে বহু বছর থেকে যুক্ত, তো তারাই বাড়িটা রিনোভেট করে দিয়ে দিত, এবং তার বদলে যে টাকাটা হতো সেটা তারা চার্জ করত। ইভেন ওরা কী করতো, কেউ হয়তো বাড়িটা নিজের বেচতে চাইছে, এরা বাড়িটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে একটা বায়ারকে দেখানোর আগে সুন্দর করে একদম ফিটফাট করে তারপরে বায়ারকে দেখানো, তার সাথে ডিল ফাইনাল করা, টাকা পয়সা ট্রান্সফার করা, এগুলো করে ওনারকে পয়সা দিয়ে দিত, এবং এর বদলে এরা একটা নিজস্ব ফিস চার্জ করত। তো এরকম করে বেশ কিছু কাজ কিন্তু ওনারা শুরু করে দেন, এবং জর্জ এবং তার বন্ধু মাঝে মধ্যে 2-3টে তারা লেবার এরকম রাখতো, যারা হয়তো এক্সট্রা কাজগুলো করে দিত। এভাবে কিন্তু ওদের বিজনেসটা বেশ ভালো চলছিল।
ইন দ্য মিন টাইম এই জর্জ বাবুর বিয়ে হয় এবং ওনার কিন্তু 2 ছেলে হয়। এবার ওনার ছেলেদেরকেও মানে উনি মাঝে মধ্যে এরকম কোনো সাইটে হয়তো কোনো কাজ পড়েছে, কোনো বাংলোয় হয়তো যাবে, তো উনি মাঝে মধ্যেই ছোটোবেলা থেকে ওনার ছেলেদেরকে নিয়ে যেতেন, যে কাজ কীভাবে হয় দেখানোর জন্য। হয়তো কিছুটা দূরে যাচ্ছে তো সবাই মিলে যেত, এইরকম। এবার ওনার এই জর্জের মানে ছেলেরা, বিশেষত ওনার বড় ছেলের কিন্তু এই কনস্ট্রাকশন বিজনেসের প্রতি বা এই ধরনের কাজের প্রতি একটা বিশেষ ইন্টারেস্ট গ্রো করেছিল ছোট থেকেই, একদম যখন ছোট ছিল তখন থেকেই। আর ওনার বড় ছেলে মানে যখনই সময় পেত সে নিজের ইচ্ছাকৃতভাবেই সে তার বাবার সাথে বিভিন্ন জায়গায় যেত, এই ধরনের কোনো বাংলোর কাজ হলে সে যেত। আর প্রথম উনি যেটা জানিয়েছিলেন যে ওনার মানে এই জর্জবাবুও চেয়েছিলেন যে ওনার ছেলেরা আরও ভালো করে পড়াশুনো করুক, অন্য কোনো কাজকর্ম করুক। কিন্তু উনি দেখলেন যে ওনার ছোট ছেলের অতটা ইন্টারেস্ট নেই, সে কম্পিউটার নিয়ে থাকতে বেশি ভালোবাসে, তারা অন্যদিকে ইন্টারেস্ট। কিন্তু ওনার বড় ছেলের কিন্তু এই জিনিসগুলো খুব ভালো লাগতো এবং সে তার বাবার সাথে গিয়ে ছোটবেলা থেকে কিন্তু বেশ কাজে টুকটাক হেল্প করতো। এই করতে করতে ওনার ছেলেও বড় হয়ে গেছে এবং উনিও খুব সুন্দরভাবে সাকসেসফুলি বিজনেস রান করছে, কোনো প্রবলেম নেই। এবারে একদিন কি হয়, ওনার কাছে একটা ফোন আসে, এই জর্জের কাছে একটা ফোন আসে এবং যেহেতু ওনার এই বিজনেসটা রয়েছে তো বিভিন্ন জায়গায় তো ওনাদের ফোন নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার দেয়াই থাকে। তো জর্জের কাছে ফোনটা এসেছে এবং ফোনের ওপার থেকে একজন বয়স্ক ভদ্রমহিলা, তিনি কথা বলছেন এবং তিনি বলেন যে আমি আপনার নাম্বারটা এক জায়গা থেকে পেয়েছি, তা আপনি কি অমুক কোম্পানি থেকে বলছেন? তো বলছে হ্যাঁ আমি সেটাই বলছি। তো উনি তখন বলেন যে ওনার যেহেতু মানে উনি আর কি নর্দার্ন ক্যালিফোর্নিয়ার ট্রাকি বলে একটা জায়গা রয়েছে, যেটা আমার বাড়ি থেকে খুব দূরে নয়, তো এই ট্রাকি বলে জায়গাটায় ওনার একটা বাংলো আছে, ছোট একটা বাংলো আছে। এবং উনি বলেন যে এই বাংলোটা উনি বিক্রি করতে চান, কিন্তু উনি একা একজন ভদ্রমহিলা, ওনার পক্ষে একা একা মানে ওই বিভিন্ন ধরনের লোকজনকে ডেকে বাড়িটাকে রিনোভেট করিয়ে বায়ার ধরে বাড়ি বেচা সম্ভবপর নয়। আর রিসেন্ট ওনার শারীরিক অবস্থাও খুব একটা ভালো নয়, তো উনি মানে এই ক্যালিফোর্নিয়া থেকে টেক্সাস চলে যাচ্ছেন। তো উনি পুরো বাড়িটা রিনোভেট করে বায়ারকে ডেকে তাকে দিয়ে পুরো আর কি ডিলটা কমপ্লিট করাই সমস্ত কিছু উনি এনাদের উপরে দায়িত্ব দিতে চাইছেন। তো ওনাদেরকে বলেছে আপনারা একদিন এসে দেখে যান এবং কি মানে কীরকম দাম দেওয়া যেতে পারে, কি এস্টিমেশন হতে পারে, সেগুলো নিয়ে আপনারা কথা বলুন, কারণ আমি নেক্সট মান্থে টেক্সাস চলে যাচ্ছি। আমার যেগুলো লিগাল কাজকর্ম আছে সেগুলো আমি কমপ্লিট করে আমি টেক্সাস চলে যাব, আপনারা এসে বাড়িটা দেখে যান। তো উনি বললেন যে ঠিক আছে। এবার এই জর্জবাবুর সাথে আর একজন ওনার যে বন্ধু পার্টনার ছিল, তো তাকে বলেছে, তো তিনি বললেন যে হ্যাঁ আমরা তো এই কাজই করি, কোনো অসুবিধে নেই। তো ওনারা একদিন গাড়ি নিয়ে ট্রাকির উদ্দেশ্যে বেরিয়ে গেলেন। এবার এই যে ওনারা ট্রাকির উদ্দেশ্যে বেরিয়ে গেলেন, জর্জের সাথে কিন্তু ওনার বড় ছেলে গেছিলেন, আর ওই ভদ্রলোক আর একজন যে পার্টনার সেও গেছিল, তিনজনে মিলে গাড়ি নিয়ে এখান থেকে চলে গেল, বেশি দূরত্ব নয়, গেছে। এবার গিয়ে দেখছে যে বাড়িটার সামনে থেকে মানে একরকম, মানে বাড়িটার সামনে যেরকম নর্মাল কাঠের বাংলো সেরকমই, কিন্তু বাড়িটার পিছন অংশটায় বিশাল বড় লন, প্রচুর বড় লন। এবার ওনারা বাড়িটা মোটামুটি বাইরে থেকে দেখলেন, দেখে ওনাদের মোটামুটি ঠিকঠাকই লাগলো, মানে বোঝা যাচ্ছে যে বাড়িটা অনেকটা পুরনো হয়েছে। এবং ওনাকে টাইম দেয়া ছিল, তো নক করার পরে উনি দরজা খুললেন। এবার দরজা খুলে দেখছে যে ভদ্রমহিলা ফোন করেছিলেন মানে অ্যাকচুয়ালি তিনি একজন অশীতিপর বৃদ্ধা, মানে প্রচুর বয়স তার। এবং মানে বাড়িটা মানে বাইরে থেকে দেখলে হয়তো মনে হবে যে খুব বড় নয়, বাট অ্যাকচুয়ালি লম্বা, প্রচুর প্রচুর জায়গা বাড়িতে, মানে প্রচুর ঘর রয়েছে। আর ওই অত বড় বাড়িতে ওই বয়স্কা বৃদ্ধা মহিলা কিন্তু একা থাকেন। এবং বাড়ির মধ্যে মানে ঢুকেই একটা বিশাল বসার ঘরে মোটামুটি ওই ওনার মানে ফুল টুল দিয়ে ঘরটা উনি সাজিয়ে গুছিয়ে রাখেন। ডেইলি বেসিসে উনি ফুল মানে ফ্রেশ ফ্লাওয়ার্স উনি কিনে সাজিয়ে রাখেন। পাশেই রয়েছে একটা বিশাল কিচেনের সাথে একটা পাশে রয়েছে বেডরুম। এবং ওটা ছাড়াও আরও
মানে 3টে বড় বড় বেডরুম রয়েছে, আর নিচে মানে গ্রাউন্ড মানে একদম বেসমেন্ট যেটা এখানে বলে, একদম গ্রাউন্ড ফ্লোর বেসমেন্ট, যেটা আপনি মাটির উপর থেকে দেখতে পাবেন না, ওটা ভিতরে যেতে হয়। বেসমেন্টেও বিশাল বেসমেন্ট। এবার যেহেতু এই ভদ্রমহিলা একাই থাকেন, তো তিনি কি করেছে, বাকি বেডরুম বলুন বা বেসমেন্ট বলুন সব তালা দিয়ে রেখেছে, কারণ ওনার পক্ষে মেনটেন করাও সম্ভবপর হয় না। আর উনি যেটা জানালেন যে উনি একদিনই গাড়ি বের করেন, বের করে উনি সমস্ত শপিং করে, সপ্তাহে একদিন করে উনি শপিং করে চলে আসেন। এবং ওনার মানে বাড়ির ভিতরটা মানে অদ্ভুত সুন্দর। এমনিতেই এখানকার বাড়িগুলো খুব সুন্দর করে সাজানো গোছানো হয়, আর এদের বাড়ির ভিতরের স্টাইলটা না অনেক ডিফারেন্ট। মানে আমাদের ইন্ডিয়াতে যেভাবে ইন্টেরিয়র ডেকোরেশন করা হয়, সে তার সাথে এটার কোনো মানে যাকে বলে তুলনাই নেই, কোনো তুলনা করাই যায় না, সম্পূর্ণ অন্য রকমের আর কি বাড়ির ডিজাইন। তো ভিতরটা খুব সুন্দর, কিন্তু খুব পুরনো হয়েছে সেটা বোঝা যাচ্ছে। আর একদম আগেকার দিনের বাড়ি তো, একদম মোটা মোটা কাঠের, খুব ভালো আর কি। তো ওনারা বসলেন, কফি খেলেন, এবং ওই ভদ্রমহিলার সাথে কথা বলে যেটা বুঝলেন যে ওনার টাকা পয়সা নিয়ে বিশেষ কিছু ডিমান্ড নেই। এবং উনি মানে এই ঘটনাটা আমি বলছি আজ থেকে 9-10 বছর আগেকার ঘটনা। তো সেই সময়ও ওই এলাকাতে, আচ্ছা এখানে একটা জিনিস মেনশন করি, ওনার বাড়িটা কিন্তু আশেপাশে মানে ওনার বাড়ির আশেপাশে সেরকম কোনো বাড়িঘর নেই, সেরকম কোনো বাড়িঘর নেই, মানে আছে অনেকটা দূরে, খুব কাছে কিছু নেই। তো উনি মানে ওনার সাথে যেটা কথা বলে বোঝা গেল যে উনি যে টাকাটার কথা বললেন, মানে সেই সময়ও কিন্তু ওই দামটা মানে ওই মানে প্রাইস রেলিভেন্ট আর কি অতটা নয়, মানে তার থেকে অনেক বেশি মার্কেট প্রাইস হয়। তো ওনার সাথে কথা বলে বুঝলেন ওনার টাকা পয়সা নিয়ে অত কিছু নেই, উনি টেক্সাস চলে যাচ্ছেন, এবং ভদ্রমহিলার যথেষ্ট টাকা পয়সা আছে, এবং ওখানে ওনার মেয়ে থাকে। তো উনি মেয়ের সাথে থাকবেন না, কিন্তু মেয়ে যেখানে থাকে তার পাশেই থাকবেন। এবং উনি বললেন যে আমার এই পরিমাণ টাকা হলেই হয়ে যাবে, তো আপনারা দেখবেন একটা ভালো ফ্যামিলি যেন এই বাড়িটা পায়। তো উনি কথা বললেন, এবং মোটামুটি ওনার কাজকর্ম শুনে উনি বলে দিলেন যে আমার যা কাজকর্ম আছে সেগুলো সেরে আমি চলে যাব, এবং পুরো বাড়িটাকে ঠিকঠাক করে একদম মানে রেডি টু মুভ করে বায়ারদেরকে দেখানো, তাদের সাথে ডিল ফাইনাল করা, সমস্ত দায়িত্বটা কিন্তু এদের উপরে চলে এলো। এবার ওই বাড়িতে গিয়ে এই জর্জের যে বড় ছেলে ছিল তার না খুব ভালো লাগে, এবং বাড়িটার মধ্যে মানে দেখুন এনারা তো এখানকারই লোক, আর এদের কাছে এরা এই বাড়িঘর নিয়েই কাজ করে, তো মানে আমাদের বা অন্য কারোর হয়তো ফট করে দেখে মনে হতে পারে যে বাহ কি দারুণ বাড়ি, কিন্তু এরা তো এরকম বাড়ি প্রচুর দেখেছে। কিন্তু তা সত্ত্বেও এই বাড়িটায় মানে বাড়িটায় গিয়ে জর্জের ছেলেটা অদ্ভুত ভালো লাগে। আর একটা গ্র্যান্ড পিয়ানো ছিল ওই যেখানটায় বসার ঘর, সেই গ্র্যান্ড পিয়ানোটা না মানে বিশাল বড়। মানে এখানে কিন্তু গ্র্যান্ড পিয়ানো ভীষণ কমন, কাঠের যে পিয়ানোগুলো হয় এখানে অনেক সময় ফ্রিতেও অনেকে জাস্ট দিয়ে দেয়। তো ওই পিয়ানোটা দেখে না সবার খুব মানে পিয়ানোটা এত সুন্দর করে সাজানো ফুল টুল দিয়ে, যে যে কোনো মানুষ, উনি যেটা বলছিলেন যে ঘরে ঢুকলেই ওই পিয়ানোটার দিকে চোখ যাবেই। আর পিয়ানোর উপরে খুব সুন্দর সুন্দর ছোট 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 শোপিস দিয়ে সাজানো, মানে অদ্ভুত সুন্দর। মানে উনি হয়তো পুরো বাড়িটা মেনটেন করতে পারেন না, কিন্তু ওই সামনের যে ঘরটার ওনার নিজের বেডরুমটা বা কিচেনটা এত সুন্দর উনি রেখেছেন যে মনে হবে যে মানে 2-3টে হয়তো কাজের লোক এসে কাজ করে দেয়, এত সুন্দর করে রেখেছে। অথচ একদম অশীতিপর বৃদ্ধা উনি, ওনার মানে ঘরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে একটু সময় লাগে এরকম। যাই হোক, তো এই কাজটা ওনারা পেলেন, কাজের কন্ট্রাক্টটা। এবার জর্জের ছেলে না প্রথম থেকেই তার বাবাকে বলে রাখে যে এই কাজটায় কিন্তু আমি করব, মানে ওকে যেন পুরোপুরি ইনভলভ করা হয়, কারণ ওর বাড়িটা প্রকৃতিটা এত ভালো লেগেছে। এমনি ট্রাফি জায়গাটা খুব সুন্দর জায়গা, তার উপরে ওই বাড়িটা এত সুন্দর একটা পজিশনে, যেটার দেখে বা বাড়িটার মধ্যে ঢুকে ওর না একটা অদ্ভুত ভালো লাগা কাজ করে, এবং ওর মানে ও খুব আকৃষ্ট হয় বাড়িটার প্রতি। এবার উনি তখন এই ভদ্রমহিলা বলেছিলেন যে উনি শুধুমাত্র ওনার কিছু খুব প্রিয় বিলঙ্গিংস ছাড়া উনি কোনো কিছুই বাড়ি থেকে নিয়ে যাবেন না,
এমনিতেও বয়স্ক মহিলা, ওনার পক্ষে ঘাড়ে করে করে আলমারি, তারপরে সোফা, আরও যা যা আসবাব আছে সেগুলো নিয়ে যাওয়া এমনিতেও সম্ভব না। আর উনি বলেন যে আমি এইগুলো বহু বছর থেকে ব্যবহার করেছি, এখানে মোটামুটি যা ফার্নিচার্স আছে সবই খুব ভালো কোয়ালিটির আছে, মানে অন্য কেউ চোখ বন্ধ করে 10-20 বছর ব্যবহার করতেই পারবে। কিন্তু উনি বলেন যে আমি আমার খুব প্রিয় জিনিস কিছু ছাড়া কোনো কিছু আমি নিয়ে যাব না, যা যেরকম আছে সেগুলো সমেতই বিক্রি হবে। এনারাও বলেন যে ঠিক আছে। তো এরপরে ওই ভদ্রমহিলা জানান যে উনি কিছুদিনের মধ্যেই চলে যাবেন, এবং উনি টেক্সাস চলে যাওয়ার পরে এনারা পুরো বাড়িটা তো ফাঁকা হয়ে যাবে, তো তারপরে যেটুকু যা রিনোভেট করার আছে, লনের গাছপালাগুলো অনেক বড় হয়ে গেছিলো, তারপরে একদম বাইরের যে ফ্রন্টিয়ারটা ছিল সেই ফ্রন্টিয়ারে কিছু কিছু কাজ বাকি ছিল, সামনের কিছু কাঠ বৃষ্টিতে ভিজে ভিজে একটু খারাপ হয়ে গেছিলো, সেগুলো ঠিক করা, ফার্নিচার্স কিছু ঠিক করা, এরকম টুকিটাকি কিছু কাজ করতে হবে আর কি। এবং উনি বললেন যে আমি অমুক দিন চলে যাচ্ছি, আপনারা তারপর থেকে কাজ শুরু করে দেবেন। এবার ওই যে বললাম জর্জের বড় ছেলে কিন্তু খুব ইন্টারেস্টেড ছিল এই প্রজেক্টটার বিষয়ে, এবং উনি নির্দিষ্ট দিনে চলে গেলেন। এবং উনি চলে যাওয়ার দুদিন পরে এনারা যখন প্রথমবারের জন্য, মানে তখন এই জর্জ, ওনার যে পার্টনার, ওনার ছেলে, জর্জের ছেলে, তিনজনে মিলে যখন গেল, গিয়ে দেখছে যে ওই ভদ্রমহিলা বিশেষ কিছুই নিয়ে যাননি। ইভেন আলমারির মধ্যে ওনার বেশ কিছু জামা কাপড়ও রয়েছে, বড় বড় ওভারকোটগুলো রয়েছে, প্রচুর সোয়েটার্স রয়েছে, মানে উনি হয়তো খুবই সামান্য কিছু নিয়ে গেছেন। এবং কিচেনে ভালো ভালো দামি দামি বাসনপত্র রয়েছে, সেগুলো অ্যাজ ইট ইজ পড়ে রয়েছে, ঘরের টুকটাক সবই রয়েছে। এবং ওনারা শুধু খেয়াল করলো যে কিছু কিছু শোপিস, কিছু কিছু ওনাদের পারিবারিক কিছু অ্যালবাম ছিল, সেগুলো উনি নিয়ে গেছেন, যেগুলো খুব মানে খুব কাছের জিনিসপত্র, এগুলোই উনি নিয়ে গেছেন। বাকি উনি সেরকম কিছুই নিয়ে যাননি। কিছু শোপিস আর মানে কিছু ওনার ফ্যামিলি অ্যালবাম, ফ্যামিলি কিছু পোর্ট্রেট পিকচার্স ছিল, সেগুলো নিয়ে গেছেন। আর ইভেন জামা কাপড়, কোট, শীতবস্ত্র, এগুলো প্রচুর প্রচুর ছিল। এবার ওনারা প্রথম দিন ঘুরে ঠুরে দেখলেন, ওনারা একটা মানে ওনাদের কাজের যেরকম আর কি পদ্ধতি, সেই ওয়াইজ প্রথমে ওনারা একটা অনলাইনে চার্ট বানান যে কী কী কাজ ওনারা করবেন, মানে পুরো বাড়িটা ঘুরে দেখে ওনারা ডিসিশন নেয় যে কী কী চেঞ্জ করতে হবে, কী কী রিপেয়ার করতে হবে, কী কী শুধু ক্লিন করতে হবে, এরকম। তো ওনারা দেখলেন যে প্রচুর কিছু বাড়িতে রয়েছে, এবং বাড়িতে মানে বাড়িটার কোয়ালিটি ভীষণ ভালো, বিল্ড কোয়ালিটি তো ভীষণই ভালো, শুধু কিছু কিছু সামান্য জায়গা রয়েছে যেগুলো হয়তো একটু রিপ্লেস করতে হবে, আদারওয়াইজ সবই ঠিক আছে। আর ওনারা বাথরুম, ওখানে বাড়িটায় টোটাল 3টে বাথরুম ছিল, 3টে বাথরুমের মধ্যে একটা বাথরুম তো উনি ইউজ করতেন আর বাকি দুটো বন্ধ থাকতো। তো সেখানে দেখলেন যে বহুদিন ইউজ না হতে হতে বাথটাবের কলটা খারাপ হয়ে গেছে, কোনো একটা শাওয়ার খারাপ হয়ে গেছে, এইরকম টুকিটাকি জিনিসপত্র রিপ্লেস করতে হবে। এবং প্রত্যেকটা ঘর এত বড় বড়, এত সুন্দর, তো ওনারা দেখলেন যে ওনাদের খুব বেশি কাজ নেই, মানে ওনাদেরকে রিপ্লেস করতে হবে বা ঠিকঠাক করতে হবে এরকম কাজ খুব বেশি নেই। তো ভাবা হলো যে এবার এখানেই ওনারা কাজগুলো সারবেন। এবং স্বাভাবিকভাবেই জর্জের ছেলে বলেছিল যে আমি কিন্তু মানে এই কাজের পুরোপুরি দায়িত্বে থাকবো। আর ও তখন, ছেলেও তখন, বড় ছেলেটা অনেকটাই বড় হয়ে গেছে। এবার শুরু হলো কাজকর্ম। প্রথমে ওনারা যে জিনিসগুলো একেবারেই দরকার নেই সেগুলো ফেলে দেওয়ার কাজ করছে। এবার এত সুন্দর সুন্দর মানে কিচেনের বাসনপত্রগুলো খুবই সুন্দর, তো ওরা ভাবলো যে ওগুলো কিছু করবে না, ওগুলো অ্যাজ ইট ইজ যেরকম আছে সেরকম থাকবে। আর বিভিন্ন ড্রয়ার খুলে, প্রচুর বড় বাড়ি তো, প্রচুর কাবার্ড রয়েছে, সেখান থেকে খুঁজে খুঁজে জিনিসপত্র বার করা হচ্ছে, মানে যেগুলো একেবারেই আননেসেসারি, যেগুলো রাখার কোনো প্রয়োজন নেই, সেগুলোকে বার করে দিচ্ছে। তো এই কাজগুলো কিন্তু জর্জের ছেলে করছিল। আচ্ছা, এবার আমি একটা জিনিস বলি, সেটা হচ্ছে যে প্রথম যখন এই ভিডিও ব্যাপারটা প্রথম এলো মার্কেটে, যে মানুষ নিজের কোনো বিশেষ মুহূর্ত বা আনন্দের মুহূর্তগুলোকে ভিডিও রেকর্ডিংয়ের মাধ্যমে, বড় বড় তখনকার দিনের ক্যাসেট হতো, ক্যাসেট টাইপের হতো, সেগুলো চালানো হতো। মানুষ মানে হয়তো আগে ভিডিও রেকর্ড করে রেখেছে, এখন যেমন মোবাইলে আমরা যে কোনো সময় খুব হ্যান্ডি হয়ে গেছে ব্যাপারটা ভিডিও রেকর্ড করা, কিন্তু প্রথম যখন এই ভিডিও বিষয়টা লঞ্চ হয়েছিল তখন তো এতটা হ্যান্ডি ছিল না।
তো প্রথম যখন এই ইউরোপ আমেরিকায় ভিডিও ব্যাপারটা আসে তখন কিন্তু এটা প্রচণ্ড জনপ্রিয় হয়েছিল। ইন্ডিয়াতেও যখন আসে তখনও যথারীতি জনপ্রিয় হয়েছিল। তো ইউরোপ আমেরিকার ক্ষেত্রে কি হতো, প্রত্যেকটা মানুষ যাদের হয়তো একটু পয়সা ছিল, প্রথম যখন লঞ্চ করেছে, দামও বেশি, তো অনেকে কিনেছিল। কিনে নিজেদের কোনো বিশেষ মুহূর্ত, জন্মদিন হোক, কোনো পার্টি হোক, বা কেউ হয়তো কিছু বলবে, তো কি করতো, ওরকম ভিডিও করে ভিডিও ক্যাসেট বানিয়ে রাখতো। এবার এবং সেই ভিডিওটা চালানোর জন্য একটা মেশিন থাকতো। এবার এই যে যখন ওরা জিনিসপত্রগুলোকে বার করা শুরু করলো, আননেসেসারি জিনিসপত্রগুলো, তো সেখানেই একটা পুরনো ড্রয়ার ছিল। তো সেই ড্রয়ার থেকে প্রচুর, মানে প্রায় 3 থেকে 4টে এরকম ভিডিও ক্যাসেট ওরা পায়। এবং ঠিক ওর পাশেই আর একটা টেবিল মতো ছিল ছোট, তার মধ্যে কিন্তু ওই ভিডিও ক্যাসেটগুলো চালানোর মেশিনটাও ছিল, তার সাথে টিভি মনিটর তো ছিলই। এবার এরকম 4-5টা মতো ওরা ভিডিও ক্যাসেট পেয়েছে, মানে বিশেষত জর্জের ছেলের কথা আমি বলছি। তো ওগুলোকে আলাদা রেখে দিয়েছে। এবার ওগুলো পরিষ্কার করার কাজ চলছে। এবার যখন পরিষ্কার হচ্ছে, তো তখন ওনার ছেলে বলছে যে দেখো, মানে বাবাকে দেখাচ্ছে আর কি, দেখো আমি এরকম 4টে ভিডিও ক্যাসেট পেয়েছি। এবার তখন ও বলছে যে ঠিক আছে, হয়তো মানে ইনি এত বছর এখানে ছিলেন, হয়তো উনি কোনো ক্যাসেট ফ্যাসেট কিছু করেছে, তো ওনাকে একবার মানে আমরা কল করে ওনাকে, হয়তো উনি ভুলে গেছেন, ওনার হয়তো কোনো পারিবারিক স্মৃতি রয়েছে, তো এগুলো তুমি রেখে দাও, এগুলো এখনই ফেলো না। তো ও রেখে দিয়েছে এক জায়গায়। এবং তারপরেই ভদ্রমহিলাকে ফোন করা হয়েছে, আরও অনেক কিছু জিনিসপত্র পাওয়া গেছে। যেমন একটা রূপোর আয়না পাওয়া গেছিল, তারপরে ওরকমই রূপোর একটা পুরো বিউটি সেট পাওয়া গেছিল। তো ওনাকে যখন ফোন করা হয় ওই ভদ্রমহিলাকে, তো স্বাভাবিকভাবেই জর্জ বলেছে যে আমরা কিছু কিছু ভ্যালুয়েবল জিনিসপত্র পেয়েছি, তো আপনি হয়তো নিতে ভুলে গেছেন, বা হয়তো আপনি ভেবেছেন যে পরে নেবেন, তো আমরা ওটা রেখে দিচ্ছি। তো এই ভদ্রমহিলাকে যখন জর্জ একটার পর একটা বলছে যে কি কি পাওয়া গেছে, মানে প্রথমে রূপোর জিনিসগুলোর কথা বলছে, তো সেই ভদ্রমহিলা উনি শুনতেই চাইলেন না। উনি কথার মাঝখানে উনি থামিয়ে দিলেন এবং বললেন যে, মানে পরিষ্কার বলেন যে আমার যা যা নেওয়ার আমি নিয়ে এসেছি, আমি ওইখানে আর একবারই যাব, যখন আপনারা ক্লায়েন্টের সাথে ডিল ফাইনাল করবেন আমি তখন যাব। আমার কিন্তু ওই বাড়ি থেকে আর কিছু নেওয়ার নেই। এবার আপনি ওগুলো রাখবেন না আপনি ফেলে দেবেন না আপনি নিজের কাছে রাখবেন, সেটা আপনার ব্যাপার। আমার ওখান থেকে যা নেওয়ার আমি খুব ভালো মতো জানি, আমার ঘরের কোথায় কী ছিল কী ছিল না, আমার কোনো ইন্টারেস্ট নেই। আপনারা ওটা ফেলে দিন, রেখে দিন, যা খুশি করুন। এবার ওই যে একটা ওরা লিস্ট বানিয়েছিল যে যেগুলো মনে হয়েছিল ওদের কাছে ভ্যালুয়েবল, তো ওরা ভাবলো যে উনি যখন পরিষ্কার বলেই দিয়েছেন যে উনি নেবেন না, তাহলে আর ওনাকে পুরো লিস্টে কী কী রয়েছে না রয়েছে এগুলো বলার কোনো মানে নেই। তো উনি বললেন ঠিক আছে, বলে ফোন রেখে দেয়। এবার জর্জ তখন ওর ছেলেকে বলে যে এগুলো তুমি ফেলে দাও, এগুলো রাখার কিছু নেই। আর রূপোর জিনিসটা ওরা ভাবে যে কোনো যে শপগুলো হয় যেখানে পুরনো জিনিসপত্র, পুরনো ভ্যালুয়েবল জিনিসপত্র বিক্রি হয়, ওরা ভাবলো যে আমরা সেখানে বিক্রি করে দেবো, ওগুলো আমাদের রাখার তো কিছু নেই। তো জর্জের সাথে আর একজন যে তার পার্টনার ছিল, সে তখন বলে যে ঠিক আছে, এগুলো আমরা গাড়িতে লোড করি, যাওয়ার সময় আমরা এরকম কোনো একটা শপে, মানে আমেরিকা কিন্তু এরকম প্রচুর কিউরিও শপ আছে যেখানে এই ধরনের জিনিসপত্র কেনাও হয় আবার বেচাও হয়। তো ওরা ভাবলো যে যাওয়ার পথে এটাকে বিক্রি করে দেবে। এইবারে এবারে জর্জের ছেলে কি করেছে, ওখান থেকে যেগুলো ফেলে দিতে হবে সেগুলো ফেলে দিচ্ছে, আর যেগুলো মনে হয়েছে এগুলো ভ্যালুয়েবল আছে সেগুলো ওরা কিউরিও শপে বিক্রি করবে বলে গাড়িতে তুলছে। এমন সময় জর্জের ছেলের একটা জিনিসের দিকে চোখ পড়ে, সেটা হচ্ছে ভিডিও ক্যাসেটগুলোর উপরে। এবং ও তো প্রথমে এক ঝলক দেখেছিল, এবার ও যখন একটু ভালো করে দেখছে ফেলার আগে, তখন দেখছে 4টের মধ্যে দুটো ভিডিও ক্যাসেটে, মানে তখনকার দিনে ওই মোটা মোটা ক্যাসেটগুলো হতো, লম্বা লম্বা চওড়া চওড়া, ওর মধ্যে পেন দিয়ে লেখা ওপরে কনফিডেন্সিয়াল লেখা, আর তারপরে লেখা ফরবিডেন। এবং 4টের মধ্যে দুটো ক্যাসেটে ওরকম কনফিডেন্সিয়াল আর ফরবিডেন বলে লেখা রয়েছে। এবং ওই দুটো ক্যাসেটের উপরেই জেসাসের যে ক্রস থাকে সেই ক্রস দেওয়া রয়েছে।
এবার এইটা দেখে না ওর একটু জাস্ট খটকা লাগে, এবং ও তখন কি করে, ওই ক্যাসেটগুলোকে বাদ দিয়ে বাকি জিনিসগুলোকে ও ট্র্যাশে ফেলে দেয়। আর কিছু ভ্যালুয়েবল জিনিস যেগুলো ওই ভদ্রমহিলা বলেছেন তুমি নেবেন না, তো ওরা ওটা গাড়িতে তুলে নেয়। এবার ঠিক হলো যে পরের দিন জর্জ আসতে পারবে না, জর্জের একটা অন্য কোনো কাজ আছে। তো জর্জের যে পার্টনার আর জর্জের বড় ছেলে, এই দুজনে মিলে কালকে আসবেই বাড়িতে, সকাল সকাল আসবে, কাজকর্ম কিছু করবে, তারপরে বাড়ি চলে যাবে। এবার ওনার ছেলে মানে প্রচণ্ড ছোট থেকেই খুব ইনকুইজিটিভ, যেটা জর্জ বলছিল, যে কোনো একটা কিছু দেখলে শুনলে মানে ও না মানে এমন প্রচুর ছেলেমেয়ের মধ্যেই দেখবেন থাকে যে কিছু একটা শুনলে সে যতক্ষণ সে পুরো শুনছে, পুরো জানছে, পুরো বিষয়টা সে বুঝতে পারছে, তার একটা বিশেষ কিউরিয়াসিটি কাজ করে। জর্জের ছেলেও সেরকমই প্রকৃতির একটা ছেলে। এবার পরের দিন জর্জ আসতে পারেনি, জর্জ অন্য কাজে অন্যদিকে চলে গেছে। এবার জর্জের পার্টনার আর এই ছেলে দুজনে মিলে গেছে। এবার ওখানে গিয়ে যে লোকটি ছিল, যে অন্য আর কি পার্টনার, সে বিভিন্ন ধরনের মাপঝোঁক নিচ্ছে যে জিনিসগুলো একটু রিপ্লেস করতে হবে। তারপরে বললাম বাথটাবে যে কলটা খারাপ হয়ে গেছে, তো সেগুলো খোলা টোলার কাজ করছে। আর যে বসার যে বিশাল যে ঘরটা ছিল, সেই ঘরে টুকিটাকি কাজ জর্জের ছেলে করছে। আচ্ছা, এখানে বলে রাখি জর্জের ছেলের নাম হচ্ছে পিটার। এবার পিটার এই কাজগুলো করছে, এবং এর মাঝখানে যেটা হলো যে ওদের গাড়ি করে আর কি বারবার এদিক ওদিক যাচ্ছে, ওদের কাজ করতে করতে ওদের লাঞ্চ টাইম হয়ে গেছে, তো খেতে হবে, তো ওখানে একদম আশেপাশে কিছু নেই, তো গাড়ি করে ওরা এক জায়গায় যায় এবং গিয়ে ওরা লাঞ্চ করে, পিটার আর যে পার্টনার ছিল ওর বাবার বিজনেসের সে। এবার ইন দ্য মিন টাইম যেটা হলো, ওদের কাছে একটা ট্রাক ছিল, ছোট ট্রাক, তো সেইটায় না একটা কিছু প্রবলেম হওয়া শুরু হলো। এবার এখানকার লোকেরা কিন্তু মানে মোটামুটি সবাই সব কাজ পারে, মানে ইনিশিয়াল গাড়ির কাজকর্ম থেকে শুরু করে বাড়ি ঘরের কাজকর্ম অনেকেই পারে। তো ওই ভদ্রলোক দেখছে, মনে হলো যে গাড়িতে একটা সমস্যা হচ্ছে, তো উনি গাড়িটাকে ঠিক করার চেষ্টা করলেন। কিন্তু উনি বুঝতে পারছেন যে এখানে একটা পার্টসের মানে একটা গাড়ির মধ্যে একটা পার্ট চেঞ্জ করতে হবে। এবার পিটারকে বলছে যে দেখো আমাকে একটা গাড়ির পার্ট চেঞ্জ করতে হবে, তো সেটা কিন্তু সময় লাগবে অনেকটা। তো পিটার বলেছে ঠিক আছে তুমি গাড়ির পার্ট চেঞ্জ করো, তুমি একটা কাজ করো, তুমি বরং আমাকে ওই বাড়িতে দিয়ে যাও, মানে ট্রাকিতে যে বাড়িটা, তো সেখানে তুমি আমাকে দিয়ে এসো। আমি বরং একটা কাজ করি, আমি রাতটা বাড়িতেই থেকে যাব, তুমি গাড়িটাকে নিয়ে ঠিকঠাক করে কালকে একবারে, তো মানে জর্জ আসবে, তো জর্জ আর ওই লোকটা চলে আসবে, তো তখন মধ্যে তুমি একাই বাড়িতে কি করে থাকবে, তুমি কি থাকতে পারবে? তখন পিটার বলছে হ্যাঁ, আমার 19 বছর বয়স হয়ে গেছে, আমি কেন পারবো না, আমি সব পারবো। আর এদের 18-19 বছর বয়স মানে হচ্ছে মানে একদম তুমি ফুল অ্যাডাল্ট হয়ে গেছো, তুমি একা যে কোনো জায়গায় যে কোনোভাবে থাকতে পারো। এবার ও বললো ঠিক আছে, তোমার যখন কোনো প্রবলেম নেই আমারও প্রবলেম নেই। তো ওই লোকটা কি করে, খাওয়া দাওয়া করে গাড়িটা, একটা সমস্যা হচ্ছে কারণ গাড়িটা নিয়ে বেশি দূর যাওয়া যাবে না, আর ওদের যেখানে বাড়ি সেখান থেকে ট্রাকির ওই জায়গাটা প্রায় 1 ঘন্টা লাগে, মানে 1 ঘন্টা 5-10 মিনিট মতো ড্রাইভিং ডিস্টেন্স। তো ওই লোকটি কী করে, পিটারকে নামিয়ে দেয় ট্রাকির বাড়িতে এবং ওকে বলে যে তুমি তাহলে এখানে থাকো, আমি গাড়ি নিয়ে তাহলে বেরিয়ে যাচ্ছি। এবং ও বলে হ্যাঁ একদম অ্যাবসলিউটলি, আমি একদম ভালো আছি, একদম ঠিকঠাক আছি। এবং ওর রাতে খাওয়ার জন্য ডিনারটাও প্যাক করিয়ে নিয়ে নেয়। এইবারে এই বাড়িটার প্রতি পিটারের একটা খুব অদ্ভুত টান লাগছে, মানে যখন থেকেই ও বাড়িতে আসে, মানে ওর বাবার সাথে বিভিন্ন প্রজেক্টে ঘুরেছে, বিভিন্ন বাংলোতে গেছে, কিন্তু কেন জানি না এই বাড়িটা ওকে খুব বিশেষভাবে আকর্ষণ করছিল, এবং সেটা কেন করছো সেই কারণটা কিন্তু নিজেও জানে না। যাই হোক, তো গেছে, যাওয়ার পরে ও দেখছে যে মোটামুটি ওর যা যা কাজকর্ম ছিল সব কাজকর্ম করে ফেলেছে। এবার ও ভাবলো যে আচ্ছা এই ভিডিও ক্যাসেটগুলো কি এমন ভিডিও আছে যার জন্য কনফিডেন্সিয়াল লেখা, ফরবিডেন লেখা, তারপরে জেসাসের ক্রস চিহ্ন দেওয়া রয়েছে, ওটা খুব ইন্টারেস্ট লাগে। এবার এখানে না ছোটবেলা থেকে প্রাইভেসি ব্যাপারটা কিন্তু খুব শেখানো হয়, মানে ইভেন আমেরিকাতে আপনি যদি আপনার ছোট বাচ্চার ব্যাগেও হাত দিতে যান, আপনার কিন্তু বাচ্চাকে পারমিশন নিতে হবে যে আমি কি তোমার ব্যাগে হাত দিতে পারি, বা আমি কি তোমার ব্যাগটা গোছাতে পারি, বা অ্যাটলিস্ট আপনাকে হাত দেওয়ার আগে বাচ্চাকে বলে নিতে হবে যে আমি কিন্তু তোমার ব্যাগটা গোছাচ্ছি, বা আমি তোমার কিন্তু ব্যাগটায় হাত দিচ্ছি।
এবার এমতাবস্থায় ওর মনে একটা বিশাল মানে প্রশ্ন জাগবে যে আমার ইচ্ছে তো করছে দেখার, কিন্তু এটা তো আমি ঠিক করছি না, এটা তো অন্যের জিনিস, অন্য মানুষের জিনিস, অন্য মানুষের ফ্যামিলি ভিডিও আমি এভাবে দেখবো, এটা কি দেখাটা ঠিক হবে? তার পরক্ষণে ও ভাবছে যে যে যার আর কি, যিনি আর কি ওনার, তিনি নিজেই বলেছেন যে আপনি ফেলে দিন, যা খুশি করুন, তো তিনি তো এই বিষয়টা সম্পর্কে ইন্টারেস্টই দেখাচ্ছেন না। তাহলে আমি যদি এই ভিডিওটা দেখি তাহলে কি খুব সমস্যা হবে? মানে এটা না ওর নিজের মনের মধ্যে একটা খুব মানে ডাউট হতে থাকে। আর আমাকে সেদিন জর্জ যেটা বলেছিল যে ওর সাথে ওর বড় ছেলের সম্পর্কটা সম্পূর্ণ অন্যরকম। মানে ওর বড় ছেলে খুব এক্সপ্রেসিভ তা নয়, কিন্তু কোথাও যদি ওর কোনো কনফিউশন হয় ও সবার আগে জর্জকেই ফোন করে। তো স্বাভাবিকভাবেই জর্জকে ফোন করেছে ওর ছেলে এবং বলছে যে ডাইরেক্ট জিজ্ঞেস করেছে যে আমার এটা খুব দেখতে ইচ্ছে করছে, তো আমি কি দেখবো কি দেখবো না? তো জর্জ বলেছে যে দেখো, তোমার এটা এমনিতে দেখা উচিত না, এটা অন্যের ফ্যামিলি ম্যাটার, কারণ তার হয়তো কোনো জন্মদিন হোক বা কোনো অ্যানিভার্সারি হোক, সে হয়তো নিজের মতো করে সেলিব্রেট করেছে। কিন্তু তোমার যদি খুব মনে হয় বা তোমার যদি মনে হয় যে না আমি এটা না দেখলেই আমার হচ্ছে না, বা এমন কিছু যদি তোমার মনে হয় যে না তোমার এটা দেখা উচিত, তাই তুমি দেখতে পারো। কারণ ওনাকে তো বলা হয়েছিল, উনি বলেছিলেন এটা ফেলে দিতে বা আপনারা যা খুশি করুন। তো ওনার মানে মানে জর্জ পুরোটাই ওনার ছেলের উপরে ছেড়ে দেয় এবং অনেক ভেবেচিন্তে ওনার ছেলে ডিসাইড করে যে ও দেখবে। এবং যে দুটোয় ফরবিডেন আর কনফিডেন্সিয়াল বলে লেখা রয়েছে, ও সে দুটো সিডি মানে ভিডিও ক্যাসেটটাই চালাবে বলেও ঠিক করে। এইবারে ও একটা ভিডিও ক্যাসেট চালায়। এবার ভিডিও ক্যাসেটে চালানোর পরে ও দেখছে চলছে না, কোনো একটা কারণে চলছে না, এবং তারপরেও আর একটা ভিডিও ক্যাসেট দেয়, সেটাতেও ওরকম কনফিডেন্সিয়াল লেখা ছিল, তো সেটাও চললো না। এবার ওর একটুখানি মানে মনে হলো যে আর এটাই তো হওয়া স্বাভাবিক ছিল, এগুলো চলে না বলে বহু পুরনো, সেই জন্যই হয়তো উনি আর নিতে চায়নি। এবার ওখানে আরও দুটো ছিল, তো আরও দুটোর মধ্যেও আর একটা ভিডিও ক্যাসেট দিয়েছে। এবার দিয়ে দেখছে কিছুক্ষণ মানে ওরকম হেজি ঠেজি আসার পরে দেখছে ওই ভিডিও ক্যাসেটটা চালু হয়েছে। তো চালু হওয়ার পরে ওরা দেখছে যে একটা মানে বহু পুরনো, বোঝাই যাচ্ছে যে ওই ভদ্রমহিলা, যে ভদ্রমহিলা কি ওনার 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 আর কি খুব কম বয়স, এবং উনি বেশ একটা সুন্দর গাউন পরে রয়েছেন, ওনার সাথে একজন ভদ্রলোক রয়েছে, দেখে বোঝা যাচ্ছে হয়তো ওনার স্বামী, ওনার ছেলেমেয়েরা রয়েছে, এবং কোনো একটা পারিবারিক কিছু একটা গেট টুগেদার হয়েছে, এবং প্রচুর কেক মাফিন সব ডাইনিং টেবিলে রাখা রয়েছে, খুব সম্ভব ক্রিসমাস ইভের কোনো একটা সেলিব্রেশন চলছে, এবং খুব সুন্দরভাবে আর কি সবাই খাওয়া দাওয়া করছে, একটা ফ্যামিলি গ্যাদারিং, খুব ছোট্ট ফ্যামিলি গ্যাদারিং যেরকম হয় সেরকম হচ্ছে। এবং এখানে কি হয়, যাদের ধরুন মানে ধরুন আপনি আপনার বাড়িতে একটা কোনো একটা পার্টি করছেন, তো এরা আমেরিকানরা যেভাবে আর কি ট্র্যাডিশনালি যেভাবে করতো, যে একটা বিশাল বড় ডাইনিং টেবিল থাকে এবং সেখানে সমস্ত ধরনের খাবার দাবার, ফ্রুট জুস, ফ্রুট, কেক, তারপরে এদের যেরকম যদি ননভেজ কিছু থাকে সেগুলো সব থাকে, এবং তার সাথে ওয়াইন গ্লাস, ওয়াইন, এবং প্রত্যেকটা চেয়ারের মানে টেবিলে যে চেয়ারগুলো থাকে সেই চেয়ারের জায়গায় না নাম প্রিন্ট করে বা হাতে লিখে, সুন্দর করে হাতে লিখে রাখা থাকে, মানে কে কোথায় বসবে, ঠিক আছে? এবং যে ফ্যামিলির সব থেকে মানে এল্ডার হয় তাকে হয়তো একদম সাইডের সিটটা দেওয়া হয়েছে, সেখানেও তার নাম লেখা রাখে, এবং তার পর 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 ওরকম টেবিলে টেবিলে, তখনকার দিনে তো প্রিন্ট হতো না, তো ওনারা কী করতো, সুন্দর করে হাতে লিখে নামগুলো লিখে রাখতো। তার পাশে ন্যাপকিন রয়েছে, কি সুন্দর করে আর কি এরকম লেখা রয়েছে, এবং সেই নাম থেকেই জানতে পারলো যে ওই ভদ্রমহিলারই আর কি পুরো ফ্যামিলি মেম্বার। তো যে আর কি ঘরে বসে, যে হলটায় বসে ও দেখছে, সেইখানেই কিন্তু ওই বড় ডাইনিং টেবিলটা ছিল, এবং সেটা কিন্তু এখন আর নেই, ওটা আগে কোনো সময় ছিল। এবং যেখানে ডাইনিং টেবিলটা রয়েছে ঠিক তার উপরে একটা বিশাল বড় ঝাড়বাতি ছিল, স্যান্ডেলিয়ার আর কি ঝাড়বাতি ছিল, এবং সবাই মিলে খুব মজা করছে, খাওয়া দাওয়া করছে, আনন্দ করছে, গান করছে। হঠাৎ করেই মানে ওই ভিডিওতেই দেখতে পাচ্ছে পিটার যে একজনের মানে খাবারের টেবিলের মানে যে প্লেটগুলো দেওয়া রয়েছে সেই প্লেটটা কীরকম যেন কেঁপে উঠলো। এবার
সবাই ভেবেছে যে এটা একটা মজা করেছে কেউ, বা হয়তো এমনি জাস্ট কেঁপে গেছে, হাত দিয়ে কাঁপিয়ে দিয়েছে, এরকম কিছু একটা ঘটনা ঘটেছে। এবং সবাই একটু মানে জাস্ট পজ নেওয়ার পরে আবার যে যার মতো গল্প আড্ডা করছে, ডাইনিং টেবিলে সবাই খাওয়া দাওয়া করছে। এমন সময় ওই ভিডিওতেই ধরা পড়ছে যে ঠিক উপরে যে স্যান্ডেলিয়ারটা ছিল ডাইনিং টেবিলে, সেই স্যান্ডেলিয়ারটা সাট করে দেখছে মানে প্রায় নিচের দিকে চলে এসেছে, মানে আরেকটু হলেই কারোর মানে কয়েকজনের মাথায় একেবারে পুরো বসে পড়তো। এবার সঙ্গে সঙ্গে কিন্তু সবাই মানে হতচকিয়ে যায় এবং খাবার টেবিল থেকে সব বেরিয়ে আসে, এবং সবাই মানে কি খুব হতভম্ব হয়ে গেছে যে হঠাৎ করে এভাবে স্যান্ডেলিয়ারটা কি করে পড়ছে, এটা কি কোনো সত্যিকারের কোনো ফল্ট। এবং ঠিক দেখছে এই ঘটনার পরে পাশে যে ভদ্রমহিলা ছিল, যে যিনি ওনার আর কি এখন, তো তার তখন কম বয়স, সে তখন তার হাজব্যান্ডকে, সে তার বাচ্চাদেরকে মানে খুব প্রোটেক্ট করে রেখেছে, এবং সে তার হাজব্যান্ডকে বলছে, তাদের ভাষায় আর কি বলছে যে আমি তোমাকে বলেছিলাম না এই বাড়িটা হন্টেড, দেখছো আমরা এখানে আমাদের একটা আনন্দের মুহূর্ত, এত সুন্দর মুহূর্তটা একটু একটু আরেকটু হলেই কিন্তু একটা দুঃখের মুহূর্তে পরিণত হয়ে যেত। এবং সবাই তখন বলছে যে দিস ইজ দ্য হন্টেড হাউস, মানে সবাই আর কি এ বিষয়ে একমত হয়ে গেল। এবং এর মানে ওরা নিজেরাই কথোপকথনে বলছে যে এর আগেও এরকম ঘটনা ঘটেছে। এবং ওনার হাজবেন্ড যিনি ছিলেন তিনি সবাইকে আশ্বস্ত করছেন, সবাইকে বলছেন যে এরকম কিছু হয় না, এটা মনের ভুল, এবং আমরা প্রত্যেকে জেসাসের ভক্ত, আমরা জেসাসকে মানি, জেসাস কখনো আমাদের সাথে খারাপ করবেন না, এটা কোনো ব্যাপার না। এই বলে উনি মানে স্যান্ডেলিয়ারটাকে ঠিক করার চেষ্টা করছেন। এবার অত বড় অত ভারী স্যান্ডেলিয়ার তো আর একার পক্ষে হাতে ধরে ঠিক করা সম্ভব নয়, তো উনি ওটাকে তারটাকে কেটে উনি সাইডে রেখে দিলেন। একটা ভিডিও ক্যাসেটেও শুধু এইটুকু দেখলো। এবার এইটা দেখার পরে পিটারের না ইন্টারেস্টটা খুব বেড়ে যায়। পিটার ভাবছে যেটা কি সত্যি নাকি। এবার ওর তখন অন্য ক্যাসেটটা দেখার খুব শখ হলো, তো অন্য ক্যাসেটটা চালালো। অন্য ক্যাসেটে দেখছে যে সেদিন সেটা কিন্তু কোনো সেলিব্রেশন নয়, জাস্ট নর্মাল বাড়িতে হাজব্যান্ড ওয়াইফ আর তাদের 3টে ছেলে মেয়ে রয়েছে। এবং প্রথমে মানে আর কি একটু হেভি হেভি আসছিল, তো ও যেটুকু দেখতে পেয়েছে, যেটা জর্জ আমাকে বলেছিল যে ওটা বেডরুম, এবং তখন বেডরুমে তখনকার দিনে না মানে এই মানে কি বলবো জানলার যে পর্দাগুলো ছিল সেই পর্দাগুলো কিন্তু একটু পুরনো স্টাইলের ছিল, মানে 3টে করে পর্দা দেওয়া থাকতো, কুচি দেওয়া পর্দার প্রচলন খুব বেশি ছিল, গোল গোল কুচি দেওয়া। তো বুঝতে পারছে যে এই বেডরুমটাই হচ্ছে এই বাড়ির বেডরুমটা, এবং বেডরুমের জানলা বন্ধ। তো সেখানে প্রথমে এসে ওই ভদ্রমহিলা মানে যিনি মা আর কি বাড়ির যে ওনার, তিনি বলছেন যে আমি এটা রেকর্ড করছি, তার কারণ হচ্ছে এটা ফিউচার এভিডেন্সের জন্য। অনেক সময় হয়তো আমার কথা অনেকে বিশ্বাস নাও করতে পারে, তো লেটস সি, এরকম করে বলছে। এবং ভিডিও মানে যে ক্যামেরাটা ওই দিকে তাক করা রয়েছে, জানলা বন্ধ, ঘরে দুটো জানলা রয়েছে, কিন্তু অদ্ভুত রকমভাবে মানে পাগলের মতো হাওয়া দিলে যেরকম হয় সেইভাবে পর্দাগুলো উঠছে। এবং ওই ভদ্রমহিলা বারবার ক্যামেরার সামনে এসে বলছে যে মানে প্রত্যেকটা জানলা উনি দেখাচ্ছেন ক্যামেরা ঘুরিয়ে, যে জানলাগুলো বন্ধ কিন্তু কিভাবে যে এত হাওয়া ঘরের মধ্যে আসছে উনি বুঝতে পারছে না। এবং পিটার ওই ভিডিওতে এটাও দেখে যে বেডের পাশে একটা খুব সুন্দর কাঠের একটা ছোট টেবিল রয়েছে, এবং টেবিলের উপরে দু একটা ছোটোখাটো জিনিস রয়েছে, প্রত্যেকটা জিনিস থরথর থরথর করে কাঁপছে, মানে যেভাবে খুব মানে খুব মানে বেশি ম্যাগনিটিউডের 7-8 ম্যাগনিটিউডের যদি ভূমিকম্প হয় তখন যেভাবে কাঁপতে পারে ঠিক সেরকমভাবে জিনিসপত্র কাঁপছে। বাট ঘরের অন্য কোনো কিছু কিন্তু কাঁপছে না, ওই ঘরেও স্যান্ডেলিয়ার রয়েছে, আরও অন্যান্য জিনিস রয়েছে, পর্দা নড়ছে আর ওরকম করে কাঁপছে। এবং ও ভিডিওতে মানে একটা জিনিস স্পট করতে পারে পিটার, যেটা ওই ভদ্রমহিলা ওখানে বলেছিলেন যে দের ইজ সামওয়ান, মানে কেউ একটা ওখানে আছে। এবং জাস্ট ভিডিওতে সেরকম কিছুই আসে না, শুধু একটা সাদা মতো কিছু, মানে ওই ভদ্রমহিলা নিজের চোখে দেখেছিলেন নাকি, উনি সেটা স্পটও করেন, উনি ভিডিওতে বলেন যে দের ইজ সামওয়ান, বাট সেটা ভিডিওতে ওইভাবে আসে না, কিন্তু একটা সাদা কিছু যে একদিক থেকে অন্যদিকে চলে গেল সেটুকু কিন্তু ক্যামেরা স্পট করতে পেরেছিল। এবং এটা যখন পিটার দেখে
ওর না প্রচণ্ড মানে অদ্ভুত টাইপের লাগে। তো তারপরে কিন্তু ভিডিওটা ওখানেই মানে শেষ হয়ে যায়, কিছু আর হয় না, একটা আওয়াজ হতে থাকে, এবং যেহেতু পুরনো মানে ভিডিওটা, ফলে আর ওটা কিছু হয় না। তো ওর না প্রচণ্ড মানে তখন ওই পুরো বাড়িটায় ও একা। আর সেই সন্ধেবেলা, সেই সময় বরফ পড়ছিল না, কিন্তু সন্ধেবেলা কিন্তু কিছুটা বরফপাত হয়েছিল ওই দিন ট্রাকিতে। তো বুঝতেই পারছেন, বাইরে বরফ, ভিতরে একটা অত বড় বাড়িতে পিটার একা রয়েছে। আর এর আগে পিটার এরকম বহু কাজের জন্য বহু বাড়িতে বাংলোতেও একা থেকেছে। এরকম নয় যে ওর ভয় লাগছিল খুব, বা এটা ওর কাছে প্রচণ্ড মানে ভেরি ফার্স্ট টাইম এক্সপেরিয়েন্স, সেটা কিন্তু নয়। কিন্তু ওর না কোথাওটা না মানে গাটা পুরো ছমছম করে ওঠে, এবং ও ভাবে যে এই বাড়িটাই সেই বাড়িটা, তাহলে বাকি যে দুটো ভিডিও কাটছে তাতে কি আছে, এবার সে দুটো তো চলেনি। এবার পিটার ভাবলো যে না, আমি এই দুটোকেও চালিয়ে দেখি। তো চেষ্টা চরিত্র চালাতে থাকে, এবং চেষ্টা করতে করতে একটা ক্যাসেট কিন্তু চলা শুরু করে। প্রথমে চলে না, প্রথম 2-3 বার ও তারপরে একটু পরিষ্কার টরিষ্কার করে চালায়। এবার দেখছে যে ওই ওই যে ক্যাসেটটা, ওই ক্যাসেটটা মানে যে দুটো ফরবিডেন আর কনফিডেন্সিয়াল বলে লেখা ছিল, সেই ক্যাসেটটা কিন্তু ওই ঘটনার কিছু বছর মানে কিছু না হলেও 1-1.5 বছর পরের মানে রেকর্ডিং হবে। কারণ ওনার চুলটা মনে হচ্ছে অনেকটা বড় হয়ে গেছে, ওনাকে দেখতে একটু ডিফারেন্ট লাগছে, মানে বেশ 1-1.5 বছর ডিফারেন্স তো আছেই আছে, সেটা পিটার বুঝতে পারে। এবং সেই ভিডিওটাতে ভদ্রমহিলা সোফার সামনে নিজে একা বসেছেন, এবং বসে উনি মানে কিছুটা মানে উনি আর কি ইংলিশে বলছেন যে আমি একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় কনফেস করতে চাই। মানে উনি বলছেন যে আজকে আমি বাড়িতে সম্পূর্ণ একা, এবং আমার জীবনেও আমি আজকে সম্পূর্ণ একা। উনি কাঁদছেন রীতিমতো। উনি বলছেন যে আমি এটা আজকে রেকর্ড করছি, এবং রেকর্ড করার সময় উনি কিন্তু ডেট, টাইম, ইয়ার সব মেনশন করেন। এবং উনি তখন কেঁদে কেঁদে বলছেন যে আমি বাধ্য হয়ে আমার হাজব্যান্ডকে ডিভোর্স দিয়েছি, আমি বাধ্য হয়ে আমার ছেলে মেয়েকে আমার হাজব্যান্ডের সাথে পাঠিয়ে দিয়েছি, বাট কেউ হয়তো এটা জানে না যে এর পিছনে আসল সত্যটা কী, এবং আমিও হয়তো কাউকে আসল সত্যটা আজ অবধি জানাতে পারিনি। এবং এই বলে উনি ওনার মানে একটা যেহেতু ট্রাকিতে বেশিরভাগ সময় খুব ঠান্ডা থাকে, তো হাইনেক একটা গেঞ্জি মতো উনি পরেছিলেন। তো উনি গলা থেকে ওনার যে শোল্ডার বোন রয়েছে সেই অবধি ওটাকে নামায়, ওই টপটাকে নামায়, এবং উনি দেখে মানে উনি দেখা মানে যেটুকু আর কি ভিডিওতে বোঝা যাচ্ছে যে পুরো দাগড়া দাগড়া লাল, মানে পুরো দাগড়া দাগড়া লাল, এবং আঁচড় টাইপের কিছু আর কি দাগ রয়েছে। সম্পূর্ণ উনি ফুল স্লিভ পরেছেন, হাতাটা কিছুটা সরিয়ে উনি দেখান, হাতের মধ্যেও কিন্তু এরকম দাগড়া দাগড়া রয়েছে, এবং সেম উনি পিঠের দিকে জামাটা কিছুটা নামিয়ে উনি রেকর্ডটা করেন, এবং তাতেও কিন্তু সেম জিনিস দেখা যাচ্ছে। এবং উনি বলছেন ওই ভিডিওতে আর কি উনি বলছিলেন নাকি, যেটা পিটার শুনেছে, জর্জের ছেলে, যে এই বাড়িতে এমন একটা কিছু আছে যেটা আমাকে এখন ছাড়বে না। মানে আমি যদি এই বাড়িটাকে ছাড়তে চাই, বা আমি যদি যাই করি না কেন, আমি কখনোই আমার ইচ্ছেতে এই বাড়ি ছেড়ে যেতে পারবো না। এবং আমি আমার সন্তানদেরকে এতটাই ভালোবাসি, আমি আমার স্বামীকে এতটাই ভালোবাসতাম যে আমাকে বাধ্য হয়ে তাদেরকে ছাড়তে হয়েছে। কারণ আমি জানি আমি আমার সাথে যদি এরা থাকে এদের ক্ষতি হয়ে যাবে। এরা সবাই হয়তো আমাকে ভুল বুঝেছে, এরা সবাই হয়তো ভাবে যে আমি এদেরকে ভালোবাসি না, কিন্তু আমি এদের ভীষণ ভালোবাসি। এবং আজকে আমি এটা কনফেস করছি, কিন্তু আমি বিশ্বাস করি একদিন আমি এই জিনিসটা থেকে মুক্তি পাবো, এবং সেদিন আমি আমার সন্তানদের কাছে ফিরে যেতে পারবো। এবং তার সাথে উনি এটাও বলেন যে আমার সন্তানরা যদি আমার সাথে থাকতো, তাহলে আজকে রোজ আমার উপরে যা যা হয় এই সব জিনিস কিন্তু আমার সন্তানদের সাথে হতো, সেটা আমি দেখতে পারতাম না। তো আমি সত্যি আর পারছি না, কিন্তু আমি জানি না আমি কবে এটা থেকে মুক্তি পাবো। ইভেন যদি আজকে আমি নিজেকে এই সব কিছুর থেকে মুক্তি দিতে চাই, আমি সেটাও দিতে পারবো না, কারণ আমি সর্বক্ষণ আমাকে ঘিরে একটা বীভৎস শক্তি কাজ করছে। এরপরে উনি বলেন যে আমি খুব আত্মবিশ্বাসী, আমি জেসাসকে খুব বিশ্বাস করি,
এবং কাল হয়তো আমি কিছু ভালো জিনিস হয়তো আমার জীবনে ঘটবে। এবং তারপরে উনি জানান যে কালকে কোনো চার্চ থেকে একজন খুব বড়, মানে একটা ক্যাথলিক চার্চ থেকে উনি কোনো পোপকে ডেকেছেন যিনি এক্সোরসিজম করবেন। এবং উনি ওই ভিডিওতে বলছেন যে আমি চেষ্টা করব সেটাও রেকর্ড করে রাখার। এই বলার পরে ভিডিওটা ওখানেই বন্ধ হয়ে যায়। এবার পিটারের এত ইন্টারেস্ট এসে গেছে, ও সঙ্গে সঙ্গে আবার ও অন্য ক্যাসেটটা চালায়, কিন্তু কোনোভাবে ক্যাসেটও চালাতে পারছে না। তো ওইভাবেই ও কিছুক্ষণ রেখে দিয়েছে। তারপরে দেখছে যে ক্যাসেটটা একটু একটু করে চলা শুরু হয়েছে, এবং সেখানে ও দেখতে পাচ্ছে যে ওই সময় সেদিনও উনি ডেট টাইমটা বলেন, এবং পোপ আর কি বাড়িতে এসেছেন। আসার পরে উনি, আপনারা জানেন নিশ্চয়ই যে বাইবেলের যে ভার্সগুলো রয়েছে তার মধ্যে বেশ কিছু ভার্সের কিছু কিছু জায়গায় কিন্তু এক্সোরসিজমের উল্লেখ আছে। ম্যাথু বলুন, মার্ক, লুক, এই ধরনের যে ভার্সগুলো রয়েছে, বাইবেল যারা পড়েছেন তারা হয়তো আরও ভালো জানবেন। তো এই ভার্সে কিন্তু এক্সোরসিজমের উল্লেখ আছে, এবং এখানে যে জিনিসগুলো বলা হয়, যিনি আর কি এক্সোরসিজমটা করেন, সেই মানে পোপ বা যিনি আর কি মানে খ্রিস্টের যিনি উপাসক, তিনি এসে হোলি ওয়াটার ছেটান। এবং এই ভার্সগুলোয় যেখানে মানে জেসাস বলছেন যে মানে উনি সকলকে প্রোটেক্ট করবেন, ওনাকে প্রোটেক্টর হিসেবে বলা হয় যে উনি সকলকে খুব প্রোটেক্ট করে রাখেন, এবং তিনি তখন সেই অশুভ শক্তি বা যেটাকে ডেমন বলা হয় তাকে সেখান থেকে সরে যেতে বলে। এরকম নানান অনেক কিছু আছে, সেটা আমি নিজেও অতটা ভালো করে জানি না, উনি কিছু কিছু আমাকে বলেছিলেন। তো আমার যতটা আমি বুঝতে পেরেছি সেটুকু আমি আপনাদেরকে বললাম। তো সেরকম কিছু হচ্ছে, এবং ওই ভিডিওতে রীতিমতো দেখা যাচ্ছে যে দরজা জানলাগুলো দমাদ্দম আওয়াজ হচ্ছে, মানে জানলার কাঁচ ভেঙে পড়ে যাচ্ছে, তারপরে টেবিলের উপরে জিনিসপত্র পড়ে যাচ্ছে, এরকম নানান কিছু হচ্ছে। এবং হতে হতে ওই পোপের সাথে আরও দুজন এসেছিলেন। মানে ওই ভিডিওতেই দেখা যাচ্ছে যে ওনারা দুজন অসুস্থ হয়ে পড়লেন, পোপের সাথে যারা এসেছিল। এবং এই ওনার যে ভদ্রমহিলা, সে সময় তো ওনার বয়স অনেক কম, উনিও মারাত্মক রকমভাবে অসুস্থ হয়ে পড়েন। এবং যার ফলে যিনি পোপ তিনি মানে অনেক চেষ্টা করেন, এবং ওনার চেষ্টাতে এই তিনজন কিন্তু প্রাণে বেঁচে যায় কোনোভাবে। সেটা উনি আবার লাস্টে নিজে এসে বলেন ওই ভিডিওতে যে আমরা প্রাণে বেঁচে গেছি, কিন্তু যে জিনিসটা ছিল সেই জিনিসটার প্রভাব অনেকটা কমলেও সেই জিনিসটা কিন্তু চলে যায়নি, মানে কাজটা পুরো করাই যায়নি, এক্সোরসিজমটা পুরো কমপ্লিট করা যায়নি। তো এই জায়গা থেকে ওই ভদ্রমহিলা প্রচণ্ড কাঁদছেন। একটা লাস্টে উনি একটা সোফায় এসে উনি সেটাও কনফেস করেন, এবং উনি বলেন যে আমার জেসাসের উপরে সম্পূর্ণ ভরসা আছে, একদিন হয়তো সব কিছু খুব ঠিক হয়ে যাবে। এবং এই বলার পরে ভিডিওটা আরও কিছু হয়তো ছিল, কিন্তু সেই ভিডিওটা ও মানে পিটার আর দেখতে পায় না, পুরনো ভিডিও, কিছু একটা টেকনিক্যাল ফল্ট হয়। এবং এই ভিডিওটা যে মুহূর্তে শেষ হয়, মানে যেই মুহূর্তে আর ভিজিবল হয় না, সেই মুহূর্তে পিটার খেয়াল করে যে ও যেখানটায় বসে রয়েছে ঠিক তার উল্টো দিকে একটা টেবিল রয়েছে, এবং টেবিলের উপরে আমি বলেছিলাম যে প্রচুর ছোট ছোট জিনিস, প্রচুর শোপিস মতো সাজানো রয়েছে। এবং ঘরের মধ্যে কিন্তু হিটার চলছে, যেহেতু প্রচণ্ড ঠান্ডা, বাইরের দরজা জানলা কিচ্ছু খোলা নেই। ঠাস করে একটা ছোট্ট জিনিস পড়ে গেল, এবং পিটার কিন্তু তখন পুরো একদম ও কনসাস হয়ে যায় যে কী ঘটনাটা ঘটলো। এবং যেহেতু ছোট থেকেও প্রচুর বাইরে বাইরে কাজ করেছে, একা থেকেও যেত, ওর না অতটা ভয় লাগেনি। ও জাস্ট ওঠে সোফা থেকে, উঠে শোপিসটাকে আবার ঠিক জায়গায় রেখে দেয়। এবং ও যে মুহূর্তটাকে ঠিক জায়গায় রাখলো, ঠিক সেই মুহূর্তে রান্নাঘর থেকে ও একটা ঠাট্টাং করে একটা আওয়াজ পায়, এবং ও বুঝতে পারে যে ও যেটা এতক্ষণ দেখছিল, বা বহু বছর আগে সেই পুরনো যে জিনিসগুলো ও এতক্ষণও চোখের সামনে ও ভিডিওতে দেখলো, সেগুলো মনে হচ্ছে যেন ও কিছুটা আবার ফিল করতে পারছে। এবং ওই বাড়িটার মধ্যে যে একটা আলাদা অরা রয়েছে, সেটা ও কিন্তু কোনো না কোনোভাবে বুঝতে পারছে। এবার ছোটবেলা থেকে যেহেতু মানে যারা কনস্ট্রাকশনে কাজ করে তাদেরকে অনেক ঝুঁকি নিয়ে কিছুটা, তখন কিছু না কিছু ঝুঁকি তো থেকেই যায়। তোর বাবা সবসময় বলতো ইউ আর এ ব্রেভ বয়, মানে ছোটো থেকে ওকে এটা বলতো। তো মনে মনে না সেটাই বারবার চ্যান্ট করছে যে আমার ব্রেভ বয়, আমি ভয় পাবো না। এবং ও রান্নাঘরে যায়, তার কিছুক্ষণ পরে ওর নিজের ডিনারটা যেটা এনেছিল সেটাকে ও গরম করেও খায়। কিন্তু ও যেটা জর্জকে জানায় যে সারাটা রাত
সারাটা রাত ওই বাড়িতে ও শুতে পারে না, ও সোফাতে বসে কাটায় এবং প্রতি মুহূর্তে ওর মনে হচ্ছিল কিছু একটা পড়ছে, সত্যি সত্যি পড়ছিল, কিছু একটা আওয়াজ হচ্ছে, কিন্তু তার কোনো সোর্স নেই। আর ওই বাড়ির আশেপাশে কোনো বাড়ি নেই, মানে একদম ওয়াকিং ডিস্টেন্সে কোনো বাড়ি নেই। তো আমি আপনাদের সামনে বা স্ক্রিনে বাড়িটার ছবি রাখছি, আপনারা দেখুন। মানে এটা জাস্ট সামনে থেকে একটা ছবি, আপনারা দেখুন। মানে বাড়িটা দেখলে হয়তো, মানে এই ছবিটা দেখে আমার একটা কীরকম মনে হয়েছিল যে বাড়িটার মধ্যে সত্যি কিছু না হলেও কিছু হয়তো ব্যাপার একটা আছে। তো যাই হোক, তো আপনারা স্ক্রিনে ছবিটা দেখুন, আমি বাকিটা আপনাদেরকে তারপরে বলছি। যাই হোক, তো এরপরে ও আর কিছু, পিটার কিছু বলেনি। তো পরবর্তী সময়ে যখন ওই বাড়ির কাজকর্ম শেষ হয়ে যায় তখন পিটার কথাগুলো ওর বাবাকে, জর্জকে বলে, এবং ও কিন্তু তারপর আর ওই বাড়িতে একা থাকেনি, এবং বাড়িটা তারপরে ওরা রিনোভেট করে যেটুকু যেটুকু যা ঠিকঠাক করার পরে ওরা কিন্তু বাড়িটা নতুন বায়ারকে বিক্রি করে দেয়। এবং ভদ্রমহিলাকে, ওই যে ভদ্রমহিলা ছিলেন, তো তিনি, তাকে যখন, মানে বাড়িটা বেচার পর যখন টাকাটা ট্রান্সফার করা হয়, তিনি ওই টাকার মধ্য থেকে $50,000 উনি ডোনেট করেছিলেন। এবং উনি নাকি যে নতুন যে আর কি বায়ার, তাকে নাকি নিজের তরফ থেকে একটা জেসাসের ক্রস দিয়ে বলেছিলেন যে এটা তো আমার বাড়ি ছিল, তো তোমরা খুব ভালোভাবে থাকো, খুব সুন্দরভাবে থাকো। একটা ফ্যামিলি নিয়েছিল বাড়িটা, তো তাকে নাকি ক্রসটা দিয়ে বলেছিল যে ক্রসটা কিন্তু বাড়িতে রেখো, মানে যাই হয়ে যাক এই ক্রসটা তোমরা বাড়িতে রেখো, বাড়িটাকে কিন্তু ক্রসটা ছাড়া রেখো না। তো একটা ফ্যামিলি পার্সন ছিল, ওদের বাচ্চা ছিল দুটো, তো ওরাও খুব সাগ্রহে ক্রসটা নিয়েছিল এবং ওরা বাড়িতে সেটা রেখেছিল। কিন্তু তারপরে ওই বাড়িটা নিয়ে ওদের কোনো সমস্যা হয়েছিল কি হয়নি সে বিষয়ে কিন্তু এই জর্জ বা ওর যে ফ্রেন্ড, তাদের কাছে কিন্তু কোনো কমপ্লেন আসেনি, হয়তো সেভাবে কোনো সমস্যা হয়নি। বাট এই একটা ঘটনা কিন্তু ঘটেছিল। তো আজকের ঘটনা ছিল এটাই। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আপনাদের যদি ভালো লাগে প্লিজ এই ভিডিওগুলো একটু আপনাদের ফ্রেন্ড ফ্যামিলির মধ্যে শেয়ার করে দিন। ফেসবুক, হোয়াটসঅ্যাপ যে কোনো মাধ্যমে কিন্তু ঘটনা শেয়ার করতে পারেন। ভালো থাকবেন, দেখা হবে আবার পরবর্তী এপিসোডে। নমস্কার।